বাবা হঠাৎ করে মাঝরাতে আমার ঘরে এসে আমার পাশে ঘুমোলো। তারপরে আমার সাথে কি হলো সেটা আমি নিজেও বলতে পারলাম না। এতটা গভীর ঘুমিয়েছিলাম, অথচ কিছুই বুঝতে পারছি না। যাই হোক, চলো বন্ধুরা, আজকে বাবা ও মেয়ের গল্পটা তোমরা মনোযোগ সহকারে শুনবে। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আমার বাবা মানুষটা ছোটবেলা থেকেই খুব হাসি খুশি, যাকে বলে একদম প্রাণখোলা একজন মানুষ। বাবার উপস্থিতিতে আমাদের বাড়িটা সবসময় আনন্দে গমগম করত। বাবার হাসিটা ছিল সংক্রামক, যা মুহূর্তেই আমাদের মন ভালো করে দিত। কিন্তু আমার মা ছিলেন ঠিক তার উল্টো মেরুর মানুষ, ভীষণ গম্ভীর, রিজার্ভড আর মেজাজি। বাবা যখন বাড়িতে থাকতেন তখন মনে হতো সারা বাড়িতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে, আর বাবা কাজে গেলে পুরো বাড়িটা এক নিস্তব্ধ পাথরের গুহায় পরিণত হতো। বাবা একটি সিকিউরিটি গার্ডের অফিসে চাকরি করেন। সকাল থেকে রাত অবধি হাড়ভাঙা খাটুনি দিয়ে যে সামান্য মাইনে পেতেন, তাতে আমাদের মধ্যবিত্ত জীবনের টানাটানির সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ত। আমি এখন কলেজের শেষ বর্ষে পড়ি। নিজের পড়াশুনো আর কলেজের হাত খরচ চালানোর জন্য আমি টিউশনি করি, কারণ আমি চাইনি আমার কারণে বাবার ওপর আর কোনো আর্থিক চাপ পড়ুক। বাবার অক্লান্ত পরিশ্রম দেখে আমার বুক ফেটে যেত। বাবার সাথে আমার সম্পর্কটা ছিল একদম বন্ধুর মতো, যেখানে মা সবসময় আমাদের থেকে একটা দুর্ভেদ্য দেয়াল তুলে দূরত্ব বজায় রাখতেন। মায়ের মেজাজ ছিল সবসময় খিটখিটে। বাবার কোনো ছোটখাটো আনন্দ বা আবেগীয় চাওয়াকেও মা সবসময় তুচ্ছ জ্ঞান করে উড়িয়ে দিতেন। আমি বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারছিলাম বাবা আর মায়ের দাম্পত্য জীবনের সমীকরণটা মোটেও আদর্শ নয়। বাবা মাকে ভালোবেসে বিয়ে করলেও সেই ভালোবাসার প্রতিদানে মা শুধু অবহেলা আর তাচ্ছিল্যই দিয়েছেন। প্রতিটি মানুষেরই শারীরিক ও মানসিক কিছু চাহিদা থাকে, যা একটি সুস্থ দাম্পত্য জীবনের মূল ভিত্তি। কিন্তু মা যেন বছরের পর বছর ধরে একটি জীবন্ত বরফের মূর্তি হয়ে গিয়েছিলেন। বাবার কোনো আদর, কোনো উষ্ণতাই তাকে আর স্পর্শ করতে পারত না। বাবা সারাদিন অফিসের ক্লান্তি নিয়ে ফেরার পর একটু মানসিক প্রশান্তি আর স্ত্রীর সাহচর্য খুঁজতেন, কিন্তু মা উল্টো ছ্যাং করে মেজাজ দেখিয়ে বাবার সব উৎসাহে জল ঢেলে দিতেন। দিন দিন মার এই পরিবর্তন কেন হচ্ছে তা আমরা কেউই জানতাম না। বাবা তবুও সব সহ্য করে মুখে হাসি ফুটিয়ে রাখতেন। সেদিন রাতেও তেমনই এক চরম অশান্তির সৃষ্টি হলো। বাবা অফিস থেকে ফেরার সময় শরীরটা খুব ব্যথা করছে বলে বাড়িতেই দ্রুত বিশ্রাম নিতে চেয়েছিলেন। তিনি ভাবলেন আজ অন্তত কাজ থেকে একটু আগে ফিরে মার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাবেন। বাবা খুব খুশি মনে আলমারি থেকে একটা নতুন কারুকাজ করা চাদর বের করে নিজের হাতে বিছানাটা সাজিয়েছিলেন। তার মনের মধ্যে হয়তো পুরনো সেই হারানো দিনগুলো ফিরিয়ে আনার একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল। আমি বাথরুমে যাওয়ার সময়, বাবার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় যা শুনলাম, তাতে আমার নিজেরই খুব লজ্জা আর অস্বস্তি হচ্ছিল। মা খুব কর্কশ গলায় বাবাকে বকাবকি করছিলেন। মা চিৎকার করে বলছিলেন, তোমার কি বয়সের কোনো জ্ঞান নেই? নিজের মেয়ের দিকে তাকাও, সে এখন কত বড় হয়েছে। এখন এসব বিছানা সাজানো আর আধিক্যতা মানায় না। এসব অসভ্যতা বন্ধ করো। বাবার কণ্ঠটা ছিল ভীষণ অসহায়। তিনি ধরা গলায় বললেন, আরে পাগল, আমি তো শুধু একটু শান্তি চেয়েছি। আমারও তো একটা মন আছে। সারাদিন ওভাবে খাটুনির পর নিজের স্ত্রীর কাছে একটু আদুরে কথা কি আশা করতে পারি না? কিন্তু মা কিছুতেই কোনো কথা শুনতে চাইলেন না। তিনি রাগের মাথায় সুন্দর করে পাতা বিছানার চাদরটা টেনে ফ্লোরে ফেলে দিলেন এবং বাবাকে অপমান করে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। বাবার প্রতি মার এই চরম নিষ্ঠুরতা আর নির্মম আচরণ দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিল। একজন পুরুষ যখন তার আপন ঘরেই এভাবে প্রত্যাখ্যাত হয়, তখন তার মানসিক অবস্থা কতটা ভঙ্গুর হয়ে পড়ে তা আমি বাবার ছায়া দেখে বুঝতে পারছিলাম। কিন্তু মেয়ে হয়ে আমি তাদের এই ব্যক্তিগত জীবনের সংকটে সরাসরি হস্তক্ষেপ করতে পারছিলাম না। রাত তখন প্রায় 2টো হবে। চারপাশ একদম থমথমে নিস্তব্ধ। হঠাৎ আমার ঘরের দরজায় টকটক করে মৃদু আওয়াজ হলো। আমি একটু চমকে উঠলাম এবং ভয় পেয়ে বিছানা ছেড়ে দরজা খুললাম। সামনে তাকিয়ে দেখি বাবা একরাশ করুণ মুখ আর ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সারা শরীরে এক ধরনের শূন্যতা খেলা করছে। বাবা নিচু স্বরে বললেন, রেনু, তোর ঘরে কি আমায় একটু শুতে দিবি মা? তোর মার শরীরটা নাকি খুব খারাপ লাগছে, ও একা শুতে চেয়েছে। আমি খুব ভালো করেই জানতাম বাবা মিথ্যে বলছেন। আসলে মা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমি আর কিছুই জিজ্ঞেস না করে বাবাকে আমার ঘরে আসতে বললাম। বাবা আমার খাটের এক কোণে যখন শুলেন, আমি স্পষ্ট দেখলাম তার চোখের জল গাল বেয়ে বালিশে গড়িয়ে পড়ছে। একজন কর্মঠ আর আত্মসম্মানবোধ সম্পন্ন বাবার চোখের জল কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা আমি সেদিন প্রথমবার অনুভব করলাম। বাবা নিজেকে খুব শক্ত করে সামলানোর চেষ্টা করলেও তার দীর্ঘশ্বাসগুলো পুরো ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। আমার মনে একটা তীব্র ঘৃণার সঞ্চার হলো মার প্রতি। বাবা আমাদের সুখের জন্য দিন রাত এক করে ফেলেন, অথচ দিন শেষে তিনি এমন হাহাকার আর অবহেলার শিকার হন।
সারা রাত আমার আর এক মুহূর্তের জন্য চোখের পাতা এক হলো না। বাবার সেই কান্নার নিঃশব্দ আওয়াজ আমার প্রতিটি স্নায়ুতে গিয়ে আঘাত করছিল। মা কেন এমন পাথরের মতো হলেন? কেন তিনি বাবার আবেগ আর এই তৃষ্ণার্ত মনটাকে একবারও বুঝতে চাইলেন না? সম্পর্কের এই জটিল জালে আমাদের তিনজনের জীবন আজ এক অনিশ্চিতার অন্ধকার মোড়ে এসে দাঁড়িয়েছে। আমি মেয়ে হয়েও বাবার এই শূন্যস্থানটি যেন এক অদ্ভুত উপায়ে অনুভব করতে পারছিলাম। বাবার সেই অসহায়ত্ব আমাকে এক গভীর ভাবনার দিকে ঠেলে দিল। পরবর্তী সময়ে এই কাহিনী কোন দিকে মোড় নেবে? বাবা কি তার মনের এই অপূর্ণতা কাটাতে পেরেছিলেন? গভীর রাতে ওই ঘরে বাবার সাথে আমার আর কি কথা হয়েছিল তা অত্যন্ত ইমোশনাল এবং বিস্ময়কর। সেই সব না বলা কথা এবং কাহিনীর চূড়ান্ত পরিণতি নিয়ে আমি খুব শিগগিরই আসছি। বাবার সেই ভেজা চোখ আর অসহায় নিঃশ্বাস আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। আমি একপাশে শুয়ে শুধু ভাবছিলাম, যে মানুষটা পাহাড়ের মতো শক্ত হয়ে আমাদের আগলে রাখে, সেই মানুষটা ভেতরে ভেতরে কতটা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। রাত 2:30 কি 3টে হবে, হঠাৎ অনুভব করলাম বাবা খুব নিচু স্বরে কাঁদছেন। আমি আর থাকতে না পেরে উঠে বসলাম। বললাম, বাবা, তুমি এভাবে কেঁদো না, আমি তো সব জানি। বাবা আমার দিকে তাকিয়ে চমকে উঠলেন। তিনি হয়তো ভাবেননি তার এই বড় হয়ে যাওয়া মেয়েটি সবটা বুঝতে পেরেছে। বাবা ধরা গলায় বললেন, রেনু, তুই কি সত্যিই সব বুঝতে পারছিস? তোর মা কেন এমন করে বলতো? আমি কি খুব বেশি কিছু চেয়েছি? শুধু একটু ভালোবাসা, একটু সঙ্গ কি অপরাধ? আমি বাবার হাতটা শক্ত করে ধরলাম। সেই মুহূর্তে বাবার প্রতি আমার মমতা আর মায়ের প্রতি রাগ মিলেমিশে একাকার হয়ে গেল। আমি বাবাকে বললাম, বাবা, তুমি শান্ত হও, মা না বুঝলেও আমি তোমার কষ্টটা বুঝি। বাবা আমার মাথায় হাত রাখলেন। বাবার সেই স্পর্শে এক ধরনের তৃপ্তি ছিল, যেন বহু বছর পর কেউ তাকে একটু সান্ত্বনা দিল। বাবা বলতে শুরু করলেন তার দীর্ঘদিনের জমে থাকা যন্ত্রণার কথা। মা বরাবরই সম্পর্কের এই দিকটাতে খুব উদাসীন ছিলেন। বিয়ের প্রথম কয়েক বছর সব ঠিক থাকলেও আরিফ হওয়ার পর থেকে মা যেন নিজেকে গুটিয়ে নিলেন। বাবা অনেক চেষ্টা করেছেন মার মন জয় করতে, নতুন নতুন উপহার এনেছেন, সময় দিতে চেয়েছেন, কিন্তু মা সবসময় ক্লান্তির বাহানা দিয়ে বাবাকে দূরে সরিয়ে দিয়েছেন। বাবা বললেন, জানিস রেনু, অনেক রাত আমি বারান্দায় বসে কাটিয়েছি শুধু এই ভেবে যে আমার কি কোনো দাম নেই এই সংসারে, আমি কি শুধু টাকা কামানোর মেশিন। বাবার এই কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধছিল। আমি অনুভব করলাম প্রতিটি মানুষেরই জীবনে একজন সঙ্গীর প্রয়োজন থাকে, যে তার একাকিত্ব বুঝবে। বাবা যখন আমার খাটে শুয়েছিলেন, আমি তার খুব কাছে গিয়ে বসলাম। আমি চাইছিলাম বাবাকে এমন একটা অনুভূতি দিতে যা তাকে অন্তত এক রাতের জন্য হলেও সুখী করবে। আমি বাবার কপালে হাত বুলিয়ে দিলাম। বাবা আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিটা ছিল খুব করুণ। বাবা বললেন, তুই একদম তোর মার মতো দেখতে হয়েছিস রেনু, কিন্তু তোর মনটা তোর মার মতো পাথরের নয়। সেই রাতে আমাদের মধ্যে অনেকক্ষণ কথা হলো। বাবা তার জীবনের না পাওয়া সব আকাঙ্ক্ষার কথা আমাকে বললেন। আমি মেয়ে হয়েও সেদিন বাবার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠলাম। বাবার সেই শূন্যতা পূরণ করার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দেওয়ার চেষ্টা করলাম। ভোরের আলো যখন জানালার পর্দা দিয়ে চুইয়ে ভেতরে আসছিল, আমি দেখলাম বাবা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। কত বছর পর তিনি এত শান্তিতে ঘুমালেন কে জানে। পরের দিন সকালে মা যখন আমাদের ঘরে এলেন, বাবার মুখে সেই তৃপ্তির হাসি দেখে মা কিছুটা অবাক হলেন। মা হয়তো ভেবেছিলেন বাবা অপমানে কুঁকড়ে থাকবেন, কিন্তু বাবা আজ অনেক বেশি সতেজ। আমি মার দিকে সরাসরি তাকিয়ে বললাম, মা, সবসময় শুধু নিজের নিয়ম আর শাসন দিয়ে সংসার চলে না, মাঝে মাঝে ভালোবাসা আর বুঝতে পারার ক্ষমতাও দরকার হয়। মা কিছু বললেন না, কিন্তু তার চোখে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল। আমি জানি আমাদের এই ভাঙা সম্পর্কের দেয়াল রাতারাতি জোড়া লাগবে না, কিন্তু বাবার প্রতি আমার এই নতুন সহমর্মিতা বাবাকে বাঁচার নতুন রসদ দিয়েছে। এখন আমি বাবার আরও বেশি যত্ন নেই। বাবা অফিস থেকে ফিরলে আমি তার পাশে বসে চা খাই, তার সারা দিনের গল্প শুনি। মা হয়তো এখনও আগের মতোই খিটখিটে, কিন্তু বাবার সেই একাকিত্ব এখন আর নেই। তিনি জানেন এই বাড়িতে অন্তত একজন আছে যে তার নিঃশব্দ হাহাকার শুনতে পায়। জীবনের এই জটিল বাঁকে এসে আমি একটি জিনিসই বুঝেছি, সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, সম্পর্ক মানে একে অপরের না বলা কথাগুলো অনুভব করা। বাবার সেই রাতের কান্না আমাকে শিখিয়েছে কিভাবে একজন একাকী মানুষের ছায়া হতে হয়। আমাদের গল্পটা হয়তো চিরাচরিত গল্পের মতো হ্যাপি এন্ডিং নয়, কিন্তু এই অপূর্ণতার মাঝেও আমরা একে অপরের আশ্রয় হয়ে বেঁচে আছি। বাবার সেই রাতের জল মোছানোর স্মৃতি আমার হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকে।